যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের একটা সন্দেহ ক্রমশ দানা বাঁধছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। তিনি আসলে কি করতে চাচ্ছেন, দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? রাষ্ট্র টু রাষ্ট্র একটা সম্পর্ক আন্তর্জাতিকভাবে ছিন্ন হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, একই গোপন তথ্য ফাঁস হলো এবং একই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি হচ্ছে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা। কারণ শেখ হাসিনার আপনার পদত্যাগের পত্র যে লেটার, সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কিংবা সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনিও কিন্তু দেখাইতে পারেন এবং ডক্টর ইউনূসও কিন্তু দেখাইতে পারে নাই। এক সপ্তাহ পরে অর্থাৎ আগামী 29শে ডিসেম্বর রবিবার দুপুর 1টায় ইনকিলাব মঞ্চ আপনার দেশপ্রেমী ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে সচিবালয় ঘেরাও এবং অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করছে। ডক্টর ইউনূসের একটি সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং ওই সাক্ষাৎকারে তিনি বলেন যে নির্বাচনের পর নিজের কাজে তিনি ফিরে যেতে চান এবং তিনি এটাও বলেন যে জোর করে তাকে ক্ষমতায় আনা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখানো হয়েছে। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত এরকম আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আগামী মাসেই নেত্রীকে দেশে ফেরাবো, শুধুই তাই না, ডক্টর ইউনূসকে এবং ডক্টর ইউনূসের উপদেশে যে বাজার আছে প্রত্যেকের পিঠের চামড়া তুলে নেব। আসুন আগে একটা ভিডিও দেখে আসি, তারপরে বাকি কথা বলতেছি। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন, উনি এই ইনিশিয়েটিভ আছে কোন ইনিশিয়েটিভ বলেন তো, জুড়ে বলেন আছে কে আছে পৃথিবীতে? জীবনের 32 বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। আর আমার কিন্তু মুখ খুব কাটা, আমার খুব কাটা মানুষ, আমি কথা বলতে কিন্তু ভয় পাই না। আমি কাউকে ভয় পাই না। আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া, সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না। তো আজকে কি করেছে তারা? এই যে 5 মাস হতে চললো, যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক, যিনি আমাদের এই গ্রোসের দায়িত্বে, যিনি কি করেছেন, কি করছেন এখন করেছেন কিছু? আচ্ছা শুনে আর দেখতে হবে না, তার সম্পূর্ণ বক্তব্য অনেক বড়। হ্যাঁ, আমি আপনাদের সংক্ষেপে বলি। তিনি বললেন বাংলাদেশে বর্তমান যে অবস্থা কিংবা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সমন্বয়কারীরা যেভাবে চাঁদা তুলতেছে এবং সাধারণ মানুষদেরকে যেভাবে গণহত্যা করতেছে, এটার কারণেই আপনার তিনি বললেন যে সমন্বয় কিংবা উপদেষ্টা যে বাজার আছে প্রত্যেকের পিঠের চামড়া তুলে নিব, শুধু তাই না। আসলে এবার সাধারণ মানুষের বক্তব্য শুনে আসে যে বর্তমান আমাদের বাংলাদেশে এই অবস্থা, মানে অন্তর্বর্তীকালের সরকারের অবস্থায় আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের কি অবস্থা। আসল জনগণের একটা বক্তব্য শুনে আসে। যে কোনো সরকার বসে গেলে আমার মনে হয় ভালো হয়, এইভাবে সংসার চালাতে পারতেছি না। আমি 38 বছর এই যেতাম, হঠাৎ করে কাজ কম হওয়ার কারণ কি দেখি? এই দেশে উদ্যোগ না, আপনার টাকা আছে, টাকা ছাড়তেছেন না, কাজ করাচ্ছেন না, যে দেশের কি অবস্থা কি হয়। যদি এক সরকার বসিয়ে যেত, আবার আপনার মনোবল হয়ে যেত, আপনিও কাজ করাতে পারতেছেন। যে আমার সিলের বন্ধা কাজ, সাহেবরা কয় ব্যাংকের টাকা পাইবে বা কাজ করবো কিভাবে, কাজ টাকা ছাড়বো না, থাক এইভাবে চলি, এইভাবেই মানে এই করতেছে। যার কোনো কাজের কোনো প্ল্যান পাচ্ছে না বাবা, যেটা সত্য কথা। কি দ্রুত নির্বাচন দরকার? হ্যাঁ, নির্বাচনের দরকার, যে সরকারি আছে দ্রুত নির্বাচনের দরকার প্রয়োজন বাংলাদেশে। যদি বাংলাদেশ ঠিক মতো মনে হয় 2 সাইডে মিস্ত্রি আছে আমার বয়সে, 2 সাইডে আর সবই নতুন, কিন্তু অনেক ঝামেলা গেছে এই বাজার অনেক। তারপরে আমরা কি আছি, এই যে বাস কাউন্টার ছিল এন্টু উঠে গেছে, ওই সিঁড়ির কাছে গেছে এন্টু উঠে গেছে, ওই বেগগুড়ে পার্কে নিয়ে গেছে কাউট হয়ে গেছে। আমরা এই জায়গা ছাড়িনি, আমাকে এই জায়গা ভালো পয়সা কামাই করছি, রোজগার করে সংসার বাঁচাইছি। বর্তমান বাবা সংসার বাঁচতেছে না, খুবই অভাবের বেতন আছি। আজকে ওই লোক বললো আসলে 3-4 দিন ধরে কোনো কাজ নেই। আমার ওই যে বললাম 2 ছেলে 2 মেয়ে, 30 টাকার চাল খাই, 70 টাকা কিনলে তো শান্তি আমাকে কই আছে? বড় লোকের শান্তি, আমাকে শান্তি আছে? দেশটা তো আগের থেকে পচাইছে, দেশটা তার উন্নত নাই। বাজারে যাই 100 টাকার নিচে সবজি নাই। আমরা মাত্র গরিবেরা মাছ খেতে পারি না, মাছ তো চোখেই দেখি না, তা আমাকে কি শান্তি দিচ্ছে কও? ইলিশ মাছ কতদিন আগে খেয়েছে? ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই। মাছে ভাত বাঙালি হইলাম কোথাতে, আমরা আগে ছিলাম এখন নাই। এখন আলু ভর্তায় ডালে বাঙালি, মাছ তো চোখে দেখি না। বাবা সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি নাই। গরিবের এখন জাতীয় মাছ কোনটা? ইলিশ। বড় লোকের ফ্রিজে ঢুকে, আমাকে পেটে ঢুকতে পারে না বাবা। সপ্তাহে একদিনকে বছরে খাইতে পারি না, মদিরে দেয় বড় লোকে না, আমরা পাবো কোথার থেকে?
আমরা বুড়ো পোনা মাছও খেতে পারি না। আগে আনছি বাগানে কেজি 400 টাকা কেজি। আমগো মতো মানুষ যদি 200 টাকা কেজি যা মাছ কিনি, তো চাল কিনুন কিনা, তরকারি কিনুন কিনা। লাশ গরুর মাংস কতদিন আগে খেয়েছে? এই দেখাচ্ছি গরু মাংস চোখে দেখি না, মুরগিও না, ডাল ডিম চলো আমরা শান্তি কোথায় বলো? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাওয়া রয়েছে আপনার? কি চাওয়ার? খাদ্য যা আছে কমে যুগ, আমার মতো পরিবাররা খাইতে পারবো। আবার আগের মতো মাছে ভাতে বাঙালি হবে, কিন্তু ডালে আর আলু ভাতে বাঙালি হবে না, মাছে ভাতেই হবে। গরু মাংস তো চোখে দেখি না, মুরগি তো চোখে দেখি না, তাহলে কি বলবো কও? সাধারণ জনগণ চাই কি? সাধারণ জনগণ চায় দেশের শান্তি, সবকিছুর দাম কমায় দেয়, তাহলে শান্তি হবেই আল্লাহর রহমতে। ভারতে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগিয়ে দেয় কোনোভাবে, তাহলে সাধারণ জনগণ হিসেবে আপনারা কিভাবে মোকাবেলা করেন? কিভাবে করুন? আমরা তো মৃত্যু ছাড়া গতি নেই। এখন তো আপনাদের উপরে হামলা করে আপনাদের ভূখণ্ড রক্ষা করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ থাকবে না, আগেই মারা যাবে? হ্যাঁ থাকবে, থাকবে না, যা আছে তাই নিয়ে লড়ুন। না লড়বো কি? চালের বস্তা মারুন, ডালের বস্তা মারুন, ওরা মাছ মারবো, আমরা খাম। আম জায়গা আমাদের দেশে তো আমরা আম খাইতে পাই না, লেচু জায়গা আমাদের দেশে তো আমরা খাইতে পাই না, তাহলে আমরা কোন বাঙালি শান্তি আছি? একটা রিক্সা চালক কত মজুরি পায় জমা দিয়া? হয়তো 300 নাহলে 400, হাই গেলে 500, হ্যাঁ পরিবারে লাগতেছে 600 700, আর 200 কি করবো? চুরি করবো? তাইলে অনেক এমন সাংবাদিক বক্তব্য দিছি, কিছুও নেই। সরকার হলো কার সরকার? এ সরকার হলো জালিম সরকার, এ সরকার হলো মানুষের রক্ত মাখার সরকার। এ সরকার আমাদের বাংলাদেশের নাগরিকরা চায় না এবং নিজেও চায় না। আমাদের বাংলাদেশের গণতন্ত্রী আমরা ফিরিয়ে দিতে চাই এবং তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন চাই। না খায় তো থাকি, ওই দিনের ভিতরে মনে হয় একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না। চাল করছে 70 টাকা কেজি, তেল 200 টাকা কেজি, বিদ্যুৎ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টার খবর দেয় না। তাই আমরা দেশবাসীরা অনেক কষ্ট করতেছি, গরিব মানুষরা অনেক কষ্ট করতেছি। মানুষের চাকরি নাই, কর্ম নাই। বিএনপি সরকারের 1টা মিল বন্ধ করছে, আর এর বর্তমান সরকারের 26টা মিল বন্ধ করছে। এতে নিয়ে কোনো প্রতিবাদ নাই। তারপরে যে পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে হয়রান করতেছে, একদিনে খেসারত দিতে হবে। আমি একটা সাধারণ গরিব ঘরের মেয়ে, রাজপথে শুনে না, দিতে হবে না। তো এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের অবস্থানে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা। আপনি বুঝতেই তো পারতেছেন বর্তমানে আসলে বাংলাদেশের মানুষের কি অবস্থা। তারা সবাই বলতেছে যে আগের সরকারই নাকি ভালো ছিল। এই পত্রিকা থেকে ডক্টর ইউনূসের একটি সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং ওই সাক্ষাৎকারে তিনি বলেন যে নির্বাচনের পর নিজের কাজে তিনি ফিরে যেতে চান এবং তিনি এটাও বলেন যে জোর করে তাকে ক্ষমতায় আনা হয়েছে এবং তিনি যে কাজ করছেন তার ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক, এই কাজটাই তিনি এনজয় করছিলেন এবং সেখানে ফিরে যেতে চান। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে তাকে জোর করে আনা হয়েছে, তো জোর করে কাউকে যদি আনা হয় কোনো কাজে, কোনো আগ্রহ না থাকে, তাহলে সেই কাজটাকে তিনি নিষ্ঠার সাথে পালন করতে পারেন কিনা, অথবা যে কাজে তার আগ্রহ নেই সেই কাজ কতটুকু জোর করে করানো যাবে। যদিও আমরা আগে দেখেছি তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং তার সমালোচকরা বলছেন যিনি গ্রামীণ ব্যাংকের ক্ষমতা চাপতে চাননি, এত বড় রাষ্ট্রীয় দায়িত্ব তিনি ছেড়ে দেবেন সহজে, মানে এটা তারা বিশ্বাস করেন না। কেউ কেউ বলছেন তিনি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করতে পারেন, বিশেষ করে জামাত ইসলাম অথবা ছাত্ররা যদি ক্ষমতায় যায়। অবশ্য ডক্টর ইউনূস এটা সবাইকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তিনি তরুণদের প্রশংসা করেছেন এবং তাদের দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন। তিনি 3 ছাত্র উপদেষ্টাকে প্রশংসা করেছেন, বলছেন তারা দুর্দান্ত কাজ করছে। এখন তার এই যে বক্তব্য সাক্ষাৎকারে, সেখানে 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জোর করে আনা, তার মানে তার আগ্রহ নেই, তার সাথে যোগ হয়েছে, তিনি আগ্রহ নেই একটা লোক, তাকে জোর করে বসানো হয়েছে। তার উপর সেখানে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তার একটা চাপ, এদিকে ভারত চোখ রাঙাচ্ছে, তার একটা চাপ। কেউ কেউ বলছেন যে তিনি একটা আবেগের বশবর্তী হয়ে ক্ষমতায় চলে আসছেন, এখন আবেগে এসে এখন বিপদে পড়েছেন। অর্থাৎ অবস্থাটা এরকম, ছেড়ে দেবা